স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী ডামাডোল ও সমসাময়িক বিষয়। এই প্রসঙ্গে কথা বলার জন্য আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার পাশেই আছেন ডক্টর ইমরান আনসারি, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক, এবং উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এম সালাউদ্দিন চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, দেশ জুড়ে জরুরি অবস্থা, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি ট্রাম্পের। সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তাই বাংলাদেশে দিয়ে এসেছি বললেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। নির্বাচনের পর পরিস্থিতির উন্নতির আশাবাদ। তারেক রহমান, জামায়াত আমির, বিএনপি মহাসচিব ও এনসিপির নাহিদের মনোনয়নপত্র বৈধ, তাসনিম ও আনিসুলের বাতিল, বাদ পড়াদের বেশিরভাগই স্বতন্ত্র। সুষ্ঠু নির্বাচনের জন্য পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, সিলেটে উপদেষ্টা রেজওয়ানা। নির্বাচনটা সুষ্ঠু হোক, উৎসব মুখর হোক এবং অংশগ্রহণ অনেক বেশি থাকুক, এটাই আমরা সরকার হিসাবে চেষ্টা করব। আমাদের প্রচেষ্টা সেদিকেই থাকবে। ভোটে ব্যাপক অংশগ্রহণে আশাবাদী সরকার। এবং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে মানুষের ভিড়, মায়ের দেখানো পথে এগিয়ে যাবেন তারেক রহমান, আশা বিএনপি নেতাদের। আমাদেরকে যেন শক্তি দেন আল্লাহ, যে তারা যে পথে যেভাবে এ দেশের মানুষের জন্য কাজ করেছেন, আমরা যেন সেই কাজটা সম্পন্ন করতে পারি। দর্শক, আমরা শিরোনামগুলো দেখছিলাম, আজকের প্রধান শিরোনামগুলো। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমরা মূল আলোচনায় যাব। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনী ডামাডোল ও সমসাময়িক বিষয়। আজকে একটু আমরা আসলে শুরু করতে চাই আন্তর্জাতিক বিষয় নিয়ে একটু কথা বলবো, কারণ খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে আন্তর্জাতিক বিষয়, এবং আপনাকে যেহেতু পেয়েছি ডক্টর ইমরান আনসারি, আপনি এই বিষয়ে কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। আসলেই আমি যেটা প্রথমে বলতে চাই যে এই যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হলো এবং সেখানে সেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে যেখানে ডোনাল্ড ট্রাম্প সহ আরও অনেকেই বিশ্বের বিভিন্ন যারা নেতা আছেন তারা চেষ্টা করছেন যুদ্ধগুলো কিভাবে থামানো যায়, আন্তর্জাতিক অঙ্গনকে কিভাবে শান্ত রাখা যায়, পৃথিবীকে কিভাবে ভালো রাখা যায়, সেখানে আবার এই যে নতুন করে যে যুদ্ধের আমরা অবস্থা দেখছি, সেখান থেকে আবার নতুন করে কি ধরনের ইম্প্যাক্ট তৈরি হতে পারে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে সারা পৃথিবীর মানুষ শান্তির পক্ষে। আমরা ইউক্রেন যুদ্ধের প্রভাব দেখেছি, আমরা গাজা যুদ্ধের প্রভাবও দেখেছি, আমরা গলফের প্রভাবও দেখেছি। এরপর থেকে সারা দুনিয়া জুড়েই কিন্তু যুদ্ধবিরোধী একটি মনোভাব তৈরি হয়েছে, এবং আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছেন গাজার যে মানবিক যে বিপর্যয়, এই বিপর্যয়ের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সাদা চামড়ার যুবকরা যেভাবে বিভিন্ন ক্যাম্পাসে নেমে প্রতিবাদ জানিয়েছিল, সেই প্রতিবাদ হয়তো থেমে গেছে এখন, কিন্তু হৃদয়ের যে উদ্বেলিত হৃদয়ের যে কলরল, যে প্রতিবাদের ভাষা, এগুলো কিন্তু থেমে যায়নি। এর মধ্যেই আমরা যে যুদ্ধটি দেখতে পাচ্ছি, সেই যুদ্ধ ভালো কোনো বার্তা নিয়ে আসবে না। বাট আমি যদি বিশ্লেষণ করবার জন্য বলেন যে গ্লোবাল ইম্প্যাক্টটা কি হবে এবং কেন এই ঘটনাটা ঘটলো, আসলে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প যখন দ্বিতীয় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এটা ধরেই নেওয়া হয়েছে যে পৃথিবী ব্যবস্থায় একটা পরিবর্তন আসবে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি বলেন, আভ্যন্তরীণ পলিসি বলেন, আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন কোনো অ্যাক্ট করেন, এটা সারা পৃথিবীতেই কিন্তু তার একটা প্রভাব পড়ে। তো এই ঘটনাটি, যে আক্রমণটি হলো আপনার ভেনেজুয়েলায়, এটা আমাদেরকে, আমি যে যতটুকু তার প্রেস ব্রিফিংটি লক্ষ্য করেছি, আমার কাছে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র 1823 সালের যে মনরো ডক্ট্রিন
ডক্ট্রিন, সেই ডক্ট্রিনে সে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে নিয়ে যাচ্ছেন এই যুদ্ধের মধ্য দিয়ে। আপনি প্রশ্ন করতে পারেন হোয়াট ইজ দ্য মনরো ডক্ট্রিন। মনরো ডক্ট্রিনের একটা মেইন মেসেজ হচ্ছে যে উত্তর নর্থ আমেরিকা এবং সাউথ যে দক্ষিণ আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া সেখানে অন্য কারো প্রভাব, কোনো কর্তৃত্ব, কোনো ধরনের ইনভলভমেন্ট সেখানে সহ্য করা হবে না। সেখানে একটাই নেতৃত্ব থাকবে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের। তো সেটা করতে হলে কি করতে হবে? সেটা করতে হলে যে ভেনেজুয়েলায় যে অগণতান্ত্রিক সরকার আছে, যদিও তিনি তার দেশে অনেক পপুলার, সেই অগণতান্ত্রিক সরকারকে, একনায়কতান্ত্রিক সরকারকে সেখানে সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এটার মেইন প্রধান উদ্দেশ্য হচ্ছে যে একটা রেজিম চেঞ্জ, মাদুরো গভর্নমেন্টের ডক্ট্রিনটাকে, তার যে রেজিমটাকে চেঞ্জ করা, এবং সেখানে যে বিরোধী দলের যে নেত্রী রয়েছেন, যিনি কারান্তরীণ রয়েছেন, তাকে সেখানে রিইনস্টেট করা, তাকে প্রেসিডেন্ট করতে চান তিনি। এবং তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আইন সিদ্ধভাবে ক্ষমতার শান্তিপূর্ণভাবে মানে হস্তান্তর না হবে ততদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে রান করছেন, মানে তারাই শাসন করছেন, এই কথাটা বলছেন। এটা ওই রেজিমের কথা বললেন, কিন্তু প্রেসিডেন্ট তো বলছেন, মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে তার যে এই যে মাদক সংশ্লিষ্টতা, উনি কিন্তু এই মাদকের বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, গণমাধ্যমে বলছেন। জি, এটা তো মানে দেখেন কিছু ইস্যু তো এটা বাস্তবিক। আমরা দেখেছি উনি আসার পরপরই মাদকের চালান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি, সেখানে যে আপনার জাহাজ পথে বলেন, চোরাই পথে বলেন, মানে এমনভাবে মানে সারা পৃথিবীর টার্গেট মনে হয় মাদক সব মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করতে হবে। এটা তো একটা মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বিরাট সংকট। এই সংকটকে তো আমরা উপেক্ষা করতে পারি না বা আন্ডারমাইন করতে পারি না। এটা আপনি ধরেন যে ভারত থেকে যে ইয়াবার যে চালান আসে, এই চালান মিয়ানমার থেকে বা ভারত থেকে যে ফেন্সিডিল বা গাঁজা যেগুলো আসে, এগুলো আমাদের যুব সমাজকে নষ্ট করছে। তো একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার দায়িত্ব হচ্ছে তার যুব সমাজকে রক্ষা করা। তো এই জন্য বারবার কিন্তু তাকে সতর্ক করা হয়েছে এবং কয়েকবার অভিযানও চালানো হয়েছে, এবং এই কার্টেলের উপর হামলাও কিন্তু করা হয়েছে। হামলা করে কিন্তু, এবং ভেনেজুয়েলার অভ্যন্তরে গিয়েই কিন্তু হামলা হয়েছে। আমরা কিন্তু ড্রোনের যে ফুটেজ আমরা দেখেছি, এতে কিন্তু সিগন্যাল দেওয়া হয়েছে যে এটা কিন্তু রেড লাইন। এবং 3টি অভিযোগ মাদুরোর বিরুদ্ধে, একটা হচ্ছে ড্রাগ ট্রাফিকিং, আরেকটা হচ্ছে সন্ত্রাসবাদ, আরেকটা হচ্ছে আঞ্চলিক অস্থিতিশীলতা। এই 3টি অভিযোগের ক্ষেত্রে কিন্তু বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছিল। এই সতর্কতা যখন কাজ না হয়েছে তখন কিন্তু আক্রমণটি করেছে। আমার কাছে যে কেন জানি মনে হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা হলেও তার পজিশন লুজ করেছে। এই পজিশনটাকে পুনরুদ্ধার করবার জন্য এই আপনার ভেনেজুয়েলায় হামলাটা হয়েছে। আপনি ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ডগুলো শুনবেন, তিনি যে প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত সফিস্টিকেটেড একটা সামরিক অভিযান, এটা সারা পৃথিবীকে আমরা দেখিয়ে দিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক সুপ্রিমেসি। এটা কিন্তু একটা স্টেটমেন্ট স্বরূপ সারা পৃথিবীকে একটা বার্তা দেয়া যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ হয়ে যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে অন্য দেশে ঢুকে, এবং দেখেন হামলাটা কিন্তু 3 দিন ব্যাপী হয় নাই, মাত্র কেউ বলছেন 45 মিনিটের একটা অভিযানে তার ক্যাপিটাল থেকে, ঘুমের ঘর থেকে তার রাষ্ট্রপ্রধানকে নিয়ে আসছেন, হ্যাঁ। তো এইটা তাইলে ওই দেশের সামরিক বাহিনী কোথায় ছিল? ক্যাজুয়ালিটি হয় নাই কেন? ওই দেশের বিমান বাহিনী কোথায় ছিল? দ্যাট মিনস এখানে আরও কিছুদিন গেলে আমরা হয়তো জানতে পারবো হয়তো বা ওই দেশেরই সামরিক বাহিনী সহযোগিতা করেছে বা নির্লিপ্ত থেকেছে এই অভিযানটি যখন পরিচালিত হয়েছে। যেটা আমরা দেখেছি আপনার আল কায়দা নেতা যখন পাকিস্তানে ছিল, ওসামা বিন লাদেনের সময় কিন্তু পাকিস্তানে ঢুকেই কিন্তু তাকে মার্কিন সিল বাহিনী তারা কিন্তু তাকে হত্যা করেছিল। তো সেটাও কিন্তু কোনো ধরনের বাধার সম্মুখীন কিন্তু হয় নাই মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপ্রিমেসি, এই সুপ্রিমেসিটাকে তিনি সারা পৃথিবীতে আবার তিনি তুলে ধরলেন যে না, আমরা যে সারা পৃথিবীকে নেতৃত্ব দিব, আমাদের সামরিক সুপ্রিমেসি রয়েছে। এখানে অন্যান্য যে দেশগুলো আছে, যেমন সাথে সাথে রাশিয়া, কিউবা, ইরান, কলম্বিয়া, স্পেন, তারা কিন্তু একটু অন্যভাবে বলেছে। যেমন রাশিয়া বলেছে যে এটা আসলে ক্লিয়ার করা উচিত উনি কেনই হামলা করেছে, এবং এটা
যুক্তরাষ্ট্র আসলে করতে পারে না, আন্তর্জাতিক যে আইন সেটি উনি লঙ্ঘন করেছেন, এবং বাকি যে দেশগুলোর নাম বললাম, স্পেন আছে, সেখানে কলম্বিয়া আছে, ইরান আছে, তারাও কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছে। তাহলে কি আবার আমরা একটু যুদ্ধটাকে কি আরো বড়ভাবে দেখব, নাকি জাস্ট এটার প্রতিবাদ? অফকোর্স, যে দেখেন এখানে যদি রাশিয়া, চীন এবং ইরান ঢুকে পড়ে এই যুদ্ধ, এটি আরেকটি আপনার ইউক্রেন যুদ্ধের পরিণতির দিকে যাবে এবং পুরো দক্ষিণ আমেরিকায় একটা যুদ্ধের দামামা বাজবে। এই দামামার ফলশ্রুতিতে কি হবে, তেলের মূল্য বেড়ে যাবে। আপনি জানবেন হয়তো, শুধু তেল না তো, এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর তো সারা বিশ্বের সব ধরনের জিনিসের দাম বেড়ে গিয়েছে। তেলের দাম বাড়ার সাথে সাথে তো সব তেল তো ইকোনমিক বাড়েই। রিসেশন কিন্তু অলরেডি আছে সারা দুনিয়াতে। 18% পৃথিবীর ওয়েল, আপনার ক্রুড অয়েল যেটাকে বলি আমরা, এই অয়েল কিন্তু রয়েছে ভেনেজুয়েলায়। এইটার যে ডিসরাপশন হবে, সাপ্লাই চেইন নষ্ট হবে, এটার ইম্প্যাক্ট কিন্তু সরাসরি ইউরোপের মধ্যে গিয়ে পড়বে। তো এটার ব্যাপ্তি কত বড় হবে আমি জানি না, যদি বড় শক্তিগুলো সেখানে জড়িয়ে পড়ে। মানে এটা ভয়াবহতা এখনই বলা, নিরূপণ করা খুবই কঠিন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যে তারা এই যুদ্ধের সাথে আসলে নেই, হামলার সাথে নেই। আমি একটু জনাব এম সালাউদ্দিন চৌধুরী, উইং কমান্ডার অবসরপ্রাপ্ত, আপনার কাছ থেকে একই বিষয়টাই একটু জানতে চাই। আপনিও যেহেতু রাজনৈতিক বিশ্লেষক, সাথে আসলে আপনি নিরাপত্তা বিশ্লেষক, আমরা মাঝে মাঝে বলে থাকি আপনাকে, এই যে অবস্থাটা, এই যে যুদ্ধ যেখানে থেমে যাওয়ার কথা, বিশ্বের বড় বড় যারা মোড়ল দেশ আছে আমরা যেটাকে বলি, তারা যেখানে যুদ্ধ থামানোর চেষ্টা করছেন, আবার একই সাথে অন্য জায়গায় তারা যুদ্ধ করছেন, এই যে নতুন করে যুদ্ধ শুরু হলো, আসলে কি ইম্প্যাক্ট পড়বে সারা পৃথিবীতে? ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর ইমরানের বক্তব্যের সাথে একটু সূত্র ধরে বলতে চাই একটা কথা, সেটা হলো যে এই যে মনরো ডক্টরিনের কথা বললো, যে ঠিক আছে, মানে উত্তর আমেরিকা থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা পুরোটাই তাদের প্রভাব, তাদের শাসন ব্যবস্থা, তাদের ইচ্ছা, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই অপারেশনটা করা হয়েছে। মানে কোশ্চেন হলো যে সাউথ আমেরিকাতে অনেকগুলো দেশ আছে, তো ওয়াই ভেনেজুয়েলা? এখানে কয়েকটা পয়েন্ট আমাকে দেখতে হবে। মূলত তেলের যে মজুদ, সারা বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ কিন্তু আছে ভেনেজুয়েলাতে, সম্ভবত 303 বিলিয়ন ব্যারেলের মতো, যেটা সৌদি আরব, ইরান মিলিয়েও অনেক পিছিয়ে আছে। ঠিক আছে, এটা একটা জিনিস আছে। দ্বিতীয়ত হলো যে আমি যদি মাদুরোর আগে যে প্রেসিডেন্ট ছিলেন হুগো স্যাভেজ থেকে শুরু করি, প্রত্যেকেই কিন্তু যুক্তরাষ্ট্র বিরোধী শক্তির প্রতি ইনক্লাইন ছিল। ঠিক আছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কখনো মেনে নিতে পারে না। এখন যেই ইস্যুগুলো দেখিয়ে তাকে, প্রথমত বলছি যে একটা স্বাধীন দেশে গিয়ে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে আসাটা, এটা আসলে আমার মনে হয় এই আধুনিক যুগে এই সভ্য সমাজে, এবং সেখানে কিন্তু কোনো লুকোছাপা নেই, তারা সব সরাসরি মানে রীতিমতো গায়ের জোরে আর কি নিয়ে এসছে। ঠিক আছে, এটা আন্তর্জাতিক আইন বলেন, যে আইন বলেন, সভ্যতা বলেন, ভব্যতা বলেন, এটা কিন্তু সহজে মেনে নেবে না। অনেক কিন্তু প্রতিবাদ করেছে। এবং এমন সময় ঘটনা ঘটিয়েছে, তার কিছুক্ষণ আগে আপনি চীনের যে এনভয় গিয়েছিল মাদুরোর সাথে কথা বলতে, এই ক্রাইসিসটা কীভাবে অ্যাড্রেস করা যায়, তার থাকা অবস্থায় ঘটনাটা ঘটিয়েছে কিন্তু, ইফ আই এম নট রং। এটা হচ্ছে গায়ের জোরে করেছে। ঠিক আছে, যেটা মানে আপনি যত দৃষ্টিকোণ থেকে দেখেন না কেন, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, নাম্বার ওয়ান। আর কি ইস্যুগুলো দেখিয়েছে, যে সে মাদক পাচারের সাথে জড়িত, এই মাদক পাচারের সাথে পেট্রোনাইজ করছে সন্ত্রাসীদেরকে, এবং সে আপনার একটু বামপন্থী ঘরানা যেহেতু, সব কিছু মিলিয়ে, এবং তার বিরুদ্ধে কিন্তু 2020 সালে নিউ ইয়র্ক কোর্টে, আদালতে মামলা আছে। সেই মামলার বিচার করার জন্য এখন তাকে এবং তার স্ত্রীকে সম্ভবত তারা এখন নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে। এখন ইম্প্যাক্টটা কি হতে পারে আপনি যদি আমরা যদি পেছনে যাই, 1946 থেকে 1991, 46 থেকে 91 পর্যন্ত কিন্তু এই পিরিয়ডটা আমরা একটা স্নায়ু যুদ্ধের প্রভাবের মধ্যে ছিল পুরো বিশ্ব। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, ভেঙে যায়নি, রাশিয়া হয়নি, তখন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে সোভিয়েত ইউনিয়নে, তখন কিন্তু অহরহ এই শক্তিমত্তার প্রদর্শনের ব্যাপারগুলো ঘটতো। আপনি যদি মনে রাখতে পারেন যে 1962 সালে কিউবা মিসাইল সংকটের একটা ঘটনা ঘটেছিল, অলমোস্ট থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল 1962। থ্যাঙ্কস গড যে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিতে এই সিচুয়েশনটাকে সেটেল করে। ঠিক আছে, বাট তখন কিন্তু অনেক প্রক্সি ওয়ার হতো, মানে এই শক্তিমত্তা প্রদর্শনের জন্য। তো ডক্টর ইমরান হাসির যেটা একটা কথা বলেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র দেখাতে চাচ্ছে যে তার শক্তিমত্তা এখনো হারিয়ে যায়নি। এটার ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারিত। আজকে এই যে তেলের কথা যেটা বললাম, ভেনেজুয়েলা কিন্তু মেইন টার্গেটটা কিন্তু এই তেল মজুদ একটা ওয়ান অফ দি বিগেস্ট ফ্যাক্টর। এইটা যদি ডিসরাপ্টেড হয়,
আপনি তো জানেন যে এই কি বলে এই দ্রব্যমূল্য বলেন, যা কিছু বলেন, মূল্যস্ফীতি বলেন, ওঠানামা বলেন, তেল সংক্রান্ত একটা বিশাল ভূমিকা রাখে। তো সব কিছু মিলিয়ে প্লাস ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিন্তু বলেছে যে আমার দেশের এই যুদ্ধটা কিন্তু আমার দেশে আর সীমাবদ্ধ থাকছে না, এটা বিশ্বের সংঘাতের রূপ লাভ করতে পারে। কাজে গ্র্যাজুয়ালি কিন্তু কিছুদিন আগে আপনাদের সুদান এবং সোমালিয়াতে কিন্তু আল শাবাবকে দমন করতে গিয়ে বোমিং হয়েছে, ঠিক আছে। তো এই সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে, ও এর মধ্যে আবার পশ্চিমারা সন্দেহ করছে যে রাশিয়া ওই সাগর তলের যে ডেটা কেবল কেটে দিতে পারে, কেটে দিলে একটা আরেকটু উত্তেজনা সৃষ্টি হতে পারে। তো এই যে দ্বন্দ্ব, এই যে মানসিক সংকট, সব কিছু মিলে পরিস্থিতি ঘোলাটে। তা আমরা চাই যে অবশ্যই আমরা শান্তিপ্রিয় মানুষ, যেন এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটে আর কি। জি, এর আগের যে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, এই ভেনেজুয়েলার উপরে কিন্তু ছিল, অনেকগুলো স্যাংশন ছিল, প্রায় $5 কোটি মতো শুধু এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। জো বাইডেন কিন্তু এসে উনি অনেকগুলো জায়গায় একটু শিথিল করেছিলেন, ট্রাম্প এসে আবারও সেটা শুরু করেছেন। আমি একটু ইমরান আনসারি আপনার কাছে এই মানে বিশ্ব নিয়ে আরো একটু জানতে চাই। যেমন এই মুহূর্তে ইরান প্রতিবাদ জানিয়েছে, ঠিক আছে, কিন্তু ইরানেই এখন সেই দেশেই তাদের যে সরকার, সেই সরকারের বিরুদ্ধেই মানুষ রাস্তায় নেমেছে। সেখানে আমরা যতটুকু একটু আগেও আমি যতটুকু জেনেছি যে 10 জনের মতো সেখানকার মানুষ মারা গিয়েছে, ইরানের নাগরিক। সেখানে মার্কিন প্রেসিডেন্ট আবার বলেছেন যে যদি এরকমের ঘটনা ঘটতে থাকে তাহলে ইরানিদের প্রতি, ইরানের সাধারণ মানুষের দিকে থাকবেন ডোনাল্ড ট্রাম্প, এটা নিশ্চয়তা দিয়েছেন। এবং ইরান বলেছে যে এটা হতে দেয়া হবে না, সেজন্য যে ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিব। তাহলে তো মনে হচ্ছে যে খুবই একটু জটিলতর মনে হচ্ছে। দেখুন, বিষয়টা কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা কানেক্টেড ভেনেজুয়েলার ঘটনার সাথে, ইরান এবং ভেনেজুয়েলা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে দুটো দেশেই, একটা দেশে তার আভ্যন্তরীণভাবে সেখানে উত্তেজনা তৈরি হলো, আরেকটা দেশে আক্রমণ করা হলো। তো দুটো দেশেই রেজিম চেঞ্জের কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের একটা পলিসি নিয়েছে বলে আমার কাছে মনে হয়। এটা স্পষ্ট হবে, একটা তো স্পষ্ট হলোই যে রেজিম চেঞ্জ করবার জন্য জিনিসটা তারা ডিক্লেয়ার করলেন। এবং ইরানেরও যেহেতু ইরান দীর্ঘদিন ধরে ইসলামিক রিপাবলিক, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের দৃষ্টিতে গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান নয়, যদিও সেখানে নির্বাচন হয় এবং সেখানে অভিযোগ আছে যে মানবাধিকার হরণ করা হয়। সেখানেও কিন্তু একটা দীর্ঘদিন যখন শাসন থাকে, একটা বিরোধী শ্রেণী কিন্তু সেখানে তৈরি হয় এবং সেই বিরোধী শ্রেণীকে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা দিবে বা ফিলোসফিক্যাল গাইডলাইন দিবে, এটাই তো স্বাভাবিক, তারা কাজে লাগানোর চেষ্টা করবে। আমার কাছে যেটা মনে হয় যে সাম্প্রতিক কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ হয়েছে কিন্তু, এবং ইরান মার্কিনিরাও মানে আমেরিকাও কিন্তু বম্বিং করেছে, কিন্তু সেটা দিয়ে কিন্তু একটা টেস্ট করা হয়েছে ইরানের সামরিক শক্তি কি। তো এই সামরিক শক্তি যখন টেস্ট করা হলো তখন দেখা গেল ইরান তার প্রত্যাশার চেয়ে বেশি পারফরমেন্স দেখিয়েছে। এটা একবারে সামরিক বিশ্লেষকরা প্রকাশ্যেই বলেছেন, ইসরায়েলের সাথে ইরান প্রত্যাশার চেয়ে তার পারফরমেন্স বেশি দেখিয়েছে। তো এখন সামরিক কায়দায় তো সেখানে অভিযান করা যাবে না, তাহলে ইন্টারনাল ইনসার্জেন্সি দিয়ে, ইন্টারনাল হেজিমনিক যে ক্লাস লাগিয়ে দিয়ে যদি সেখানে রেজিম চেঞ্জ করা যায়, তাইলে তো সেটাই তো হবে ভালো কাজ। তো এটা হলো একটা দিক যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, তাহলে ইরান যদি শক্তিশালী থাকে তাহলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত থাকে না মধ্যপ্রাচ্যে। তাহলে যে কোনোভাবেও ইরানের যে সক্ষমতা, ইরানের যে ন্যাশনাল ইন্টিগ্রিটি বা ইরানের যে সামরিক শক্তি, সেটাকে আপনাকে কমিয়ে আনতে হবে। এটা হলো একটা দিক। তবে এবার যে ঘটনাটা ঘটছে সেটা হলো ইকোনমিক কলাপস। যত কথাই বলেন আপনি, আদর্শিকভাবে ধরেন যে বাংলাদেশ একটা মুসলিম দেশ, আদর্শিকভাবে আমরা সবাই মুসলমান, সবাই ভালো কাজ করি, একজন রাষ্ট্রপ্রধান এই নির্বাচনের পরে চলে আসলেন। অর্থনীতি যদি ঠিক না থাকে, অর্থনৈতিক ব্যবস্থাপনা যদি ঠিক না থাকে, মানুষ যদি তার যেটা কিনতে চায় দৈনন্দিন যে খাবার, সেটা যদি তার ইনকামের যে অনুযায়ী যদি না কিনতে পারে, তাহলে কিন্তু সে আপনার কোনো কিছুই মানতে চায় না, সে রিয়েক্ট করবে। ইরানের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও ভাইও 4 মাস থেকে দেখে এসেছেন যে ইকোনমিক রিসেশনের কারণে প্রায় 13% নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে। নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কিন্তু জীবন ত্রাহি মার্কিন যুক্তরাষ্ট্রে,
এবং সেইটার প্রভাব তো ইরানে পড়বেই। ইরানের কারণ হলো অর্থনৈতিক স্যাংশন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটার একটা প্রভাব রয়েছে। আবার যদি গভর্নেন্স সিস্টেম যদি আপনার উইক হয়, ইকোনমিক ব্যবস্থাপনা যদি আপনার দুর্বল হয়, সেটারও একটা প্রভাব থাকবে। তা আমি যেটা দেখেছি সেখানে মানুষ যা কিনতে চাচ্ছে সেটা কিনতে পারছে না। যদি কিনতে না পারে তাহলে সে তো তার আদর্শের দিকে তাকাবে না, আপনি কোন আদর্শ সেখানে ফলো করেন। তো আন্তর্জাতিক সেখানে যেমন ইনভলভমেন্ট রয়েছে এই আন্দোলনের পিছনে, তেমনি স্থানীয় আপনার কিন্তু অসন্তোষ রয়েছে এবং কিছু করাপশনের রিপোর্টও কিন্তু আসছে যে স্থানীয় কর্মকর্তারা, পুলিশ কর্মকর্তারা বা সরকারি কর্মকর্তারা মানে আপনার করাপশনে জড়িয়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে সামনে রেখেই তরুণ প্রজন্ম, সেখানে কিন্তু বৃদ্ধরা এই আন্দোলনের প্রাণভোমরা না, সেখানে কিন্তু জেনজি কিন্তু এই মুভমেন্টটাকে পরিচালনা করছে। তো সুতরাং এই বাস্তবতায় ইরান এবং এই আপনার ভেনেজুয়েলার এই দুটা ঘটনাকে আমার কেন জানি মনে হয় এটা কি কোইন্সিডেন্স বলবো, নাকি এটা একটা পরিকল্পিত একটা আপনার মানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক ধরনের অভিযান। এটা 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 বিশ্লেষণ করবার জন্য আমাদেরকে আসলেই ইমরান আনসারী, ধন্যবাদ আপনাকে। সালাউদ্দিন চৌধুরী, এই বিষয় নিয়ে ছোট একটু করে শুনে আমরা পরে অন্য আরো একটি বিষয়ে যাব, কিন্তু এখন একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছে, আমাদের সময় হয়েছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরা ওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা ওয়ারে। আমরা কথা বলছিলাম নির্বাচনী ডামাডোল ও সমসাময়িক বিষয় নিয়ে। জনাব সালাউদ্দিন চৌধুরী, আপনি যদি একটু যোগ করতে চান যে ইরান এবং ইরানের যে পরিস্থিতিটা এই মুহূর্তে, সেটার সঙ্গে ভেনেজুয়েলার এগুলো কানেক্টেড কিনা, যেটা ইমরান আনসারী বলছিলেন, আপনি একটু ছোট করে বললে আমি অন্য একটা প্রশ্নে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি বিভিন্ন ফ্রন্টে তো যুক্তরাষ্ট্র তার এবং তার সমগোত্রীয় যারা বা তার বলয়ে যারা আছে তাদেরকে তো বিভিন্ন ফ্রন্টে প্রভাব বিস্তার করেই যাচ্ছে, এবং এটা পাওয়ার পলিটিক্স বলেন বা বিশ্ব ক্ষমতায়ন বলেন, এইসব ক্ষেত্রে এগুলো ঘটেই থাকে। সো মার্কিন যুক্তরাষ্ট্র তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে ইরান আর ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্টটা হলো, তাতে কিন্তু ইসরায়েলের পক্ষে যে অ্যাসেসমেন্ট ছিল ইরানি শক্তিমত্তার ব্যাপারে, আমার মনে হয় সেই অ্যাসেসমেন্টটা তাদের ভুল প্রমাণিত হয়েছে। কারণ ইরান যেভাবে কাউন্টার করেছে তাতে তাদের দুশ্চিন্তা বা নতুন করে বিশ্লেষণের সুযোগ এসছে। কাজে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বলয়ে যারা আছে তার মানে পক্ষে যে শক্তিগুলো আছে, তারা বিভিন্ন ফ্রন্টে চাচ্ছে তাদের প্রভাবকে স্টাবলিশ করতে, তাদের যে কি বলে এটা শক্তিকে দেখাতে চাচ্ছে। এবং এটা ইন্টারলিঙ্ক অবশ্যই হতে পারে, বিকজ আমি আগেই বলেছি যে স্নায়ু যুদ্ধে সে প্রভাবটা আবার দেখতে পাচ্ছি, যেটা আমরা 46 থেকে 91-এ দেখেছি। জি, তো এই ঘটনাটা সেটাই। আমরা একটু সমসাময়িক বিষয় নিয়ে আসি। আমরা যে নির্বাচন চলছে, নির্বাচনের যে ট্রেন এখন চলছে, সেই ট্রেনে আমরা দেখছি যে মনোনয়ন নিয়ে সব জায়গা থেকে যারা প্রার্থী হচ্ছেন তাদের মনোনয়ন কেউ বৈধ কেউ অবৈধ হচ্ছে। সেখানে যারা ভিভিআইপি প্রার্থী আমরা যদি বলে থাকি, জনাব তারেক রহমান আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আছেন, যারা আছেন সবার মোটামুটি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আমি যে জিনিসটা আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বৈধ ঘোষণা করা হলো এবং একই সঙ্গে বিএনপির ক্ষেত্রে একটু কঠিন হবে কিনা, যারা বিএনপির জনপ্রিয় নেতা হয়তো কোনো কারণে তারা মনোনয়ন বিএনপি থেকে পাননি, তারা যারা স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থী যদি আমরা বলি, সেই বিষয়টা আসলে বিএনপি কিভাবে সামাল দিতে পারবে বলে বা এটাকে ম্যানেজ করতে পারবে বলে মনে হয়? দেখুন, বিএনপি তো মূলত তার কারণেই যে অন্য জোট আছে এনসিপি এবং জামায়াত, তারা কি এটাকে ক্যাশ করতে করবে কিনা? দেখুন, রাজনীতির খেলায় তো প্রত্যেকটি পক্ষই চাইবে নিজের মতো করে কোনো সুবিধা আদায় করে নিতে, এটা হলো রাজনীতির কৌশল। সেটা তো আছে, ওই বাস্তবতা মেনে নিয়ে বলছি যে বিএনপি বর্তমানে না, বিএনপি বিশাল একটি দল বাংলাদেশের রাজনীতিতে, ঠিক আছে। এখানে 2-4 জন এরকম মন কষাকষি হবে, দর কষাকষি হবে, এটা কিন্তু গণতন্ত্রের একটা বিউটি, ঠিক আছে, এটা কিন্তু গণতন্ত্র। তো সেখানে আপনার কিছু প্রার্থী যারা খুবই কাঙ্ক্ষিত ছিল বা আসন্নিত ছিল, আশাবাদী ছিল যে তারা নমিনেশন পাবে, তো একটা আসনে ধরেন 5 জন 6 জন যখন আশা করে, সেখানে তো আপনি একজনই বেশি দিতে পারবেন না, এটা হলো বাস্তবতা। তো ন্যাচারালি 2-1 জন বাদ পড়বে, তাদের মনক্ষুণ্ণ হবে, তারা হয়তো ম্যাক্সিমামই দলের সিদ্ধান্ত মেনে নেবে, কেউ কেউ হয়তো মেনে না নিয়ে স্বতন্ত্র দাঁড়াবে। তাতে অসুবিধা যেটা হবে, যেই আসনে স্বতন্ত্র দাঁড়াবে বিএনপির প্রার্থী হয়েও, মানে বিএনপির দলীয় কর্মী বা নেতা হয়েও, সেখানে ডেফিনেটলি তাদের ভোটের একটা অংশীদারিত্ব চলে আসবে। তাতে কিছুটা ভোট হয়তো যে বিএনপি নমিনেটেড আছে তার
পক্ষে হয়তো কিছুটা কম পড়তে পারে। এই সুবিধাটা যেটা আপনি বললেন যে অন্যান্য জোট পেতে পারে কিনা, হ্যাঁ পেতে পারে, পাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা পাওয়ার জন্য তো প্রত্যেকটা পক্ষই চেষ্টা করছে, এখন থেকেই তাদের গেম প্ল্যান সাজাচ্ছে এবং সেভাবে আগাচ্ছে। তবে আমি মনে করি যে দিনের শেষে আমার যেটা মনে হয়, যেহেতু বিএনপির প্রশ্নটা করলেন, তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন, উনি হাল ধরেছেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি জানি, উনি এই পরিস্থিতিটা চমৎকারভাবে সামাল দিতে পারবেন। কিন্তু উনি খুব ভালো শ্রোতা, উনি শোনেন, বোঝেন এবং খুব ধীর স্থিরভাবেই সিদ্ধান্ত গ্রহণ করেন আর কি। ইতিমধ্যে কিন্তু অনেক জনপ্রিয় নেতাকে বহিষ্কার করা হয়েছে, যেমন সাইফুল আলম নীরবকে বহিষ্কার করা হয়েছে, আপনার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে, হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে। অনেকেই কিন্তু জনপ্রিয় এবং অনেকেই বলেন যে আসলে তারা নির্বাচনে জিতে আসার মতো ভালো প্রার্থী ছিলেন। জি, দেখুন বহিষ্কার একটা তো ওনাদের কি বলে একটা গঠননামাতেই আছে আর কি, যে দলীয় নির্দেশের বাইরে গেলে কি কি ডিসিপ্লিনারি অ্যাকশন তারা নিতে পারে, সেটা নিয়েছে। কিন্তু আপনি দেখেন এই রাজনীতিতে বহিষ্কার এবং আবার পুনরায় প্রত্যাবর্তন কিন্তু খুব কমন একটা ফেনোমেনা, ঠিক আছে? তো এটাই শেষ না, দেখা যাক যে তারা ইলেকশন যারা করছে, অনেকে তো আবার মেনে নিয়েছে, বলেছে ঠিক আছে যারা নমিনেটেড হয়েছে তাদেরকে আমরা সমর্থন দেব। কেউ কেউ মানেনি, যেমন রুবিন ফারহানের কথা বলেন, সাইফুল ইসলাম নীরবের কথা বলেন, হাসান মামুনের কথা বলেন, এরকম দু চারজন থাকবে। এত বড় দলটা তো অনেক বড় এবং এই দলের তো নেতাকর্মী অনেক বিশাল একটা ব্যাপ্তি আছে। তো এরকম দুই চারজন আসা যাওয়া করবে, বা দিনের শেষে দেখা যাক যে ইলেকশনে যে জয়ী হওয়ার পরে দেখা গেল যে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে, সে হয়তো আবার দলে ফিরতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। জি, ইমরান আনসারি, আপনার কাছে এটা এই আন্তর্জাতিক নিয়েই একটু থাকি আমি। সেটা হচ্ছে এই যে জয়শঙ্কর এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বেগম খালেদা জিয়ার মারা যাওয়ার পরে উনি এসেছিলেন এবং উনি খুব ভালো কিছু কথা বলেছেন এবং এটাও বলেছেন যে সুপ্রতিবেশী সুলভ মনোভাবের বার্তাই আমরা আজকে একটা প্রতিবেদন করেছি এটা নিয়ে, যে বার্তাই উনি বাংলাদেশে দিয়ে এসেছেন এবং নির্বাচনের পরের যে পরিস্থিতি হবে তাতে অবশ্যই ইন্ডিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক বাংলাদেশের হবে আবারও। এবারে নির্বাচনে ভারতের আপনি কেমন দেখবেন, মানে তারা কিভাবে কি করতে পারে বাংলাদেশের নির্বাচনে? দেখুন, প্রভাব আপনার গেল 17 বছর বা জুলাই অভ্যুত্থানের যে আগের যে 17 বছর, এই পুরো সময়টা জুড়ে বাংলাদেশের ফরেন পলিসি পুরোটাই ছিল ভারত কেন্দ্রিক। বাংলাদেশ অন্য দেশের সাথে কি বলবে, কিভাবে অ্যাটিটিউড করবে, কিভাবে চুক্তি করবে, তার সব কিছুই কিন্তু দিল্লির দিকে চেয়ে থাকতে হতো। সেই জায়গায় আমার এই যুবকরা যে জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন। আমরা তিনটি নির্বাচন করতে পারি নাই, আমাদের নিজের মতো করে আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আমরা ভারতের নগ্ন হস্তক্ষেপ দেখেছি। আমরা দেখেছি যে পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টাকে মিনিমাইজ করার জন্য বাংলাদেশের সাথে কথা না বলে দিল্লির সাথে আপনার কথা বলতে গিয়েছে। দ্যাট মিনস যে আমরা এক ধরনের ভারতীয় শাসনের মধ্যেই কিন্তু ছিলাম। সেই বাস্তবতায় ভারত কিন্তু তার প্রতিবেশীর সব রাষ্ট্রকে হারাতে বসেছে। তার যে নেভারহুড আছে, মালদ্বীপ বলেন, নেপাল বলেন, এবং পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে সেখানে গৃহযুদ্ধ চলছে, এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, প্রত্যেকটি জায়গায় নেভারহুডের সাথে, তার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক কিন্তু ভালো না। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আপনি দেখবেন যে কানাডার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ভালো সম্পর্ক, এবং মেক্সিকোর সাথে ভালো সম্পর্ক। যুদ্ধের কোনো এখানে মানে ড্রাগ আসা যাওয়া করে, মানুষ অবৈধভাবে আসা যাওয়া করে, এমন কোনো বড় ঘটনা কিন্তু আমরা সেখানে দেখতে পাই না। প্রতিবেশীর সাথে কিন্তু সম্পর্ক ভালো রাখতে হয়, যেটা তারা রাখেনি। তারা সুযোগকে তারা তাদের দেশের স্বার্থের জন্য তারা একটি দলের সাথে সম্পর্ক করেছেন, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেনি। এবং বাংলাদেশে যে আরও কিছু দল আছে, তাদেরও যে কিছু অধিকার আছে, নাগরিক অধিকার আছে, তারা সেই দিকে তাকাননি। তা আমি মনে করি তাদের দিল্লির ফরেন পলিসির রিথিং করবার আমি মনে করি সময় এসেছে। তাদের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, আমি আপনার 2024-এর নির্বাচনের সময় তাদের থিঙ্ক ট্যাঙ্কগুলোকে আমি টুইট বার্তা দিয়েছিলাম, এবং নরেন্দ্র মোদীকেও আমি টুইট বার্তা দিয়েছিলাম। আপনি জানেন যে টুইট বার্তাটা কিন্তু পৌঁছে সিন হয়। তা আমি তাদেরকে এটা দিয়েছিলাম যে এটা সুযোগ যে বাংলাদেশের মানুষের সাথে তুমি কাজ করবে কি করবে না। 2024-এর যে নির্বাচনটা হলো আওয়ামী লীগের একক নেতৃত্বে, যে এটা কিন্তু লাস্ট রেড লাইন ফর ইউ। আমি ঠিক এরকম ভাষাই আমি
আপনার দিল্লির যে থিঙ্ক ট্যাঙ্কগুলোতে লিখেছিলাম। এর বেশি দিন কিন্তু লাগে নাই, রেড লাইন ক্রস করা হয়েছে। বাংলাদেশের যুবকরা ভারতের হেজিমনির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। সেই বাস্তবতায় বেগম জিয়ার যে এই যে নির্যাতন, এর পেছনে আমি মনে করি ভারতের হাত রয়েছে। এবং তারা তার নাগরিক অধিকারের জন্য কিছু করে নাই, তার চিকিৎসার সুযোগটা পর্যন্ত। ভারত যদি শেখ হাসিনাকে বলতো যে তুমি ক্ষমতায় থাকো, কিন্তু বেগম জিয়াকে তার যে মৌলিক অধিকার, সেই অধিকারটুকু তো দেওয়ার জন্য চিকিৎসার সুব্যবস্থা তোমাকে করতে হবে, তাকে বিদেশ যেতে দিতে হবে, ভারত বললেই কিন্তু হতো। এই নির্যাতনের যে ক্ষেত্র, এটা কিন্তু ভারত তৈরি করেছে। এখন যদি তারা এই নির্বাচনের এই লগ্নে, আমি মনে করি তারা সময়টা খুবই তাদের টাইমলি হয়েছে যে বেগম জিয়া এই দুনিয়া ছেড়ে আমাদের ছেড়ে চলে গেলেন এবং আমরা খুব শোকাহত। এমনি মুহূর্তে যে কেউ আমাকে শোকাহত মন নিয়ে যদি কেউ আসে, তাকে আমরা ওয়েলকাম, তাকে তো ওয়েলকাম আমাকে করতে হবে। জি জি জি। আমি জয়শঙ্করের প্রতিবেশী হিসেবে যে তিনি যেই অ্যাটিটিউড শো করেছেন, এটার কন্টিনিউশন দেখতে চাই। এখানে কোনো হিপোক্রেসি দেখতে চাই না। মেবি ইন্ডিয়ান অনেক ইন্টেলিজেন্স আমার বক্তব্য শুনতে পারেন। প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে আপনি আপনার ইকোনমি আপনি ভালো থাকতে পারবেন না, ভালো থাকা যায় না। আমি মনে করি যে জয়শঙ্করের এটার মধ্য দিয়ে একটা বন্ধু সুলভ আচরণে আমরা যাব। দাদাগিরি সুলভ আচরণ ভারত আমাদের সাথে করবে না। আমরা বন্ধুত্বের ভিত্তিতেই আমরা আমাদের সাউথ এশিয়াকে আবার নতুনভাবে গড়ে তুলব। আমরা বন্ধুত্বের ভিত্তিতেই বাংলাদেশ ভারত আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আমরা আশা করি এই আগামী নির্বাচনে, অনেকে বলছেন যে ভারতের ইন্টারফিয়ারেন্স থাকবে, যেখানে সংঘাত হতে পারে ভারতের প্ররোচনায়, আমরা এই ধরনের কিছু এই নির্বাচনে দেখব না। যদি না দেখি তাইলে মনে করব যে জয়শঙ্করের এই বার্তাটা সঠিক, যে তিনি প্রতিবেশীর সাথে, বাংলাদেশের মানুষের সাথে, আমাদের সাথে কাজ করতে চান। জনাব সালাউদ্দিন আমাদের কাছ থেকে শুনে আসতে চাই, 5ই আগস্টের পর, 24-এর 5ই আগস্টের পর কিন্তু ভারতীয় কোনো বড় প্রতিনিধি বাংলাদেশে আসলে আসেন নাই। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর উনি এসেছেন, দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে এবং অন্য রাজনৈতিক দলের সঙ্গেও দেখা করেছেন, যেটা আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। এবারের নির্বাচনে কি তাদের প্রভাবটা আসলে কেমন থাকবে? যেটা ইমরান আনসারী বলছিলেন যে হয়তো থাকবে না, তারা সেই সুযোগটাকে কাজে লাগাবেন, যে একটা ভালো, যেহেতু পাশের দেশ আমাদের নেইবার, তারা সেই জিনিসটাকে তারা এবার অন্যভাবে একটু দেখবেন। দেখুন, প্রভাবের কথা যদি বলেন তাহলে ইফ আই এম নট রং 2014 বা 2018 ইলেকশন আপনার মনে আছে যে তাদের পররাষ্ট্র সচিব সুজাতা সিং উড়ে এলেন এখানে, এসে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের সাথে বসলেন, বসে সেখানে তাকে নির্বাচনে যোগ করার জন্য বাধ্য করলেন। তো সেটা ছিল প্রভাব, সরাসরি প্রভাব, ঠিক আছে? সেরকম প্রভাব আমরা এবার নিতে রাজি না, নেবেন আমি আশা করি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে জয়শঙ্কর সাহেব এসছেন, ইটস এ নাইস জেস্টার, এটাই এক্সপেক্টেড। উনি যদি এর সাথে মিন করেন সত্যিকার অর্থে, এবং বিশেষ করে আপনি দেখেন উনি এটা বলে যাওয়ার পরে আপনি ক্রিকেটার মুস্তাফিজের কথা দেখেন, তাকে ভারত ফেরত পাঠিয়ে দিল একটা ছোট্ট ইস্যুতে। তার মানে কি, ওনারা একটা বলে যাচ্ছেন কিন্তু তাদের দেশের যারা নীতি নির্ধারক তাদেরকে গিয়ে কিন্তু বলছেন না যে আমি এটা বলে এসেছি, লেটস মেনটেন ইট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি খেয়াল করে দেখেন গত 1.5 বছরে বাংলাদেশে যে পট পরিবর্তন হলো, এই দৃশ্যগুলো কিন্তু প্রতিনিয়তই তারা দেখছে, বিশ্লেষণ করছে, তাদের সাউথ ব্লকে বসে বিশ্লেষণ করছে, তাদের গোয়েন্দা সংস্থাগুলো বিশ্লেষণ করছে। কিন্তু আমার কাছে দুঃখজনক লাগে কি জানেন, যে তারা খুব ভালোভাবেই জানে যে আমাদের সম্পর্ক হওয়া উচিত বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সাথে, কোনো দলের সঙ্গে নয়। তাতে কিন্তু তাদেরই লাভ বেশি। কারণ কি, তাদের আশেপাশে যতগুলো প্রতিবেশী দেশ ছিল কেউ কিন্তু তাদের সাথে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছে না। সর্বশেষ ছিল বাংলাদেশ যখন শেখ হাসিনা সরকার ছিল ক্ষমতায়, এখন তো উনি নেই। কাজেই এখন আমরা সাদা চোখে দেখতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে দেখো তোমরা আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করো, ঠিক আছে? তোমরা বড় দেশ, বড় পুরনো স্বাধীনতা ভোগ করছো অনেক পুরনো দিন থেকে, সবই ঠিক আছে। তার মানে এই নয় যে আমার দেশে নির্বাচন কিভাবে হবে, রাতে হবে না দিনে হবে, আমার দেশে কি 154 জন কি এমনি বিনা ভোটে নির্বাচিত করে দেবো কি দেবো না। আমার মনে হয় সেই চিন্তাটা তাদের মাথা থেকে বাদ দেওয়া উচিত। সেটা ওনাদের জন্য ভালো, আমরা চাই তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে, কারণ আমরা তো নিকটতম প্রতিবেশী, তাই না? বাংলাদেশে তো শান্তিপ্রিয় মানুষ। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। আমি একটু প্রশ্ন রেখে যেতে চাই ইমরান আনসারী আপনার কাছে, যে যতগুলো মনোনয়ন বাতিল করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীর। এই যে বাংলাদেশে যে স্বতন্ত্র যারা নির্বাচন করবেন তাদের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছে বা তৈরি হয়,
যেমন প্রত্যেকটা আসনে কতটুকু ভোট আছে তার একটা পার্সেন্টেজের সাইন নিয়ে আসতে হবে। এই বিষয়গুলো আসলে কতটা কঠিন, বা স্বতন্ত্র নির্বাচন যারা করবেন তাদের জন্য কী ধরনের মনোভাব নির্বাচন কমিশন এবং সরকারের থাকা উচিত বলে আপনি মনে করেন, সেটা জানবো। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট আরও একটু বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। ডক্টর ইমরান আনসারী যে প্রশ্নটি বিরতির আগে করে গিয়েছিলাম, যে এই যে স্বতন্ত্র যারা নির্বাচন করছেন তাদের মনোনয়নগুলোই বেশি সংখ্যায় বেশি বাতিল হচ্ছে, কারণ বিভিন্ন জটিলতা আছে। এই 5ই আগস্টের পরে, গত 24-এর 5ই আগস্টের পরে তো স্বতন্ত্র যারা নির্বাচন করতে চায়, যারা কোনো দলের সঙ্গে নেই, সমাজকে পরিবর্তন করতে চায়, তাদের জন্য আলাদাভাবে যে একটু সুবিধা করে দেওয়ার কোনো ব্যবস্থা করা উচিত কিনা সরকারের, বা এটা নিয়ে ভাবা উচিত কিনা। আপনি যদি দেখেন তাসনিম যারা এনসিপি থেকে পদত্যাগ করে নির্বাচন করতে যাচ্ছে, তার প্রাথমিক মনোনয়ন কিন্তু তিনি বৈধতা পাননি নির্বাচন কমিশন থেকে, তিনি আপিল করতে পারবেন। দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় কারো প্রার্থী হওয়ার ক্ষেত্রে নৈতিক স্খলন যদি না হয়, আমি মনে করি বার আরোপ করা ঠিক না। আসলে বাংলাদেশের প্রেক্ষিতে 2008 সালে এটার কিন্তু মানে প্রথম যাত্রা শুরু হয়। তখন আমি নির্বাচন কমিশনে ছিলাম। তখন সিভিল সোসাইটি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর থেকে বলা হতো যে পাশ করবে, ধরেন যে শক্তিশালী প্রার্থী, সে 2-3 জন আপনার স্বতন্ত্র প্রার্থীকে দাঁড় করিয়ে দেয়। দাঁড় করার বেনিফিটটা কি, টাকা দিয়ে দাঁড় করিয়ে দেয়, দিলে যে তার প্রত্যেক মানে আপনার ক্যান্ডিডেটের কিন্তু এজেন্ট নিয়োগ করতে পারে। তাহলে যিনি মানে ধরেন যে একজন নির্বাচন করবেন, এমপি হবেন, তার পক্ষে যদি 2 জন স্বতন্ত্র প্রার্থীর এজেন্টরা কাজ করে, নির্বাচনের কেন্দ্রের মধ্যেই কিন্তু এক ধরনের মেরুকরণ করা সুযোগ তৈরি হয়। এই বিষয়টাকে মিটিগেট করবার জন্য, স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কমানোর জন্য 1% ভোটারের সিগনেচারের এই প্রবিধানটা করা হয়েছে। তো বাস্তবতা হচ্ছে যে এই বাংলাদেশের যে বাস্তবতা, ধরেন একজন জনপ্রিয় লিডার, ধরেন আমি খুব তার জন্য খুব খারাপ লাগছে যে হাসান মামুন ভাই, যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা ছিলেন এবং তিনি এখন স্বতন্ত্র নির্বাচন করছেন এবং খুবই ডেডিকেটেড, একদম ছোট থেকে ছাত্রদল করে বড় হওয়া, গ্রামে গঞ্জে সে স্বপ্ন দেখেছে এক সময় সে এমপি হবে এবং দলের শৃঙ্খলার মধ্যে থেকেছে। এখন সে স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছে। এখন বিএনপি থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে 1%। তিনি যেহেতু জনপ্রিয়, তার জন্য কোনো সমস্যা হয়নি 1% লোকের সিগনেচার কালেক্ট করা। তিনি যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতিটা করছেন, ছাত্রদল থেকে যখন বিদায় নিয়েছেন, তিনি টার্গেট নিয়েছেন এলাকার এমপি হবেন, তার জন্য সমস্যা হয়নি, সিগনেচার দিয়ে দিয়েছেন। এখন ধরেন যে এখান থেকে 20 জন লোককে বিএনপি প্রতীকের প্রার্থী থ্রেট দিলেন যে তুমি এনে কেন করলা, আমি কিন্তু তোমাকে দেখে নিব। সে যদি নির্বাচন কমিশনে আবেদন করে বলে যে আমি সাইন করিনি, আমার থেকে জোর করে সাইন নিয়েছে, তার প্রার্থীতে কিন্তু থাকছে না। কথা বলছেন? তো সেই জায়গায় আমি মনে করি যে এইটা একটা এই 1% না করে আমি মনে করি অনলি 500 ভোটার সে সিগনেচার করবে। এই জিনিসটা করলে এটা মানে সহজ হবে। যেমন তাসনিম জারার ক্ষেত্রে যেটা হলো, সে কিন্তু 2 দিনে আপনার তার যেহেতু ফেস ভ্যালু ছিল, তার সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা খুব ভালো, সে খুব সুন্দর করে কথা বলতে পারে এবং ঢাকা শহরে খুব পরিচিত, তার জন্য খুব সহজ হয়েছে। এবং ঢাকা শহরের আসনগুলো খুব কনজাস্টেড, খুব ছোট এরিয়ার মধ্যে, আপনার একটা এরিয়াই আপনার 1 ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারবেন। কিন্তু আমার যে নির্বাচনী এলাকা কুমিল্লা 5, এটার এক দিক থেকে আরেক দিকে যেতে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো শহরের জন্য এটা সহজ হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু বিপত্তি আছে যে প্রত্যেকটা, একটা তো হলো সবার কাছে ন্যাশনাল আইডি থাকে, ভোটার নাম্বারটা তো থাকে না। এখন ভোটার নাম্বার খুঁজে তো সবাই মনে সাইন করতে পারে নাই। এখন ভোটার নাম্বার যদি না দিতে পারে, সিরিয়ালি যদি নাম্বারটা না আসে, নির্বাচন কমিশন তো আইন অনুযায়ী তার প্রার্থীটাকে বাতিল করবেই, যেভাবে আইন আছে। আমি মনে করি যে এখনই যেহেতু এই আইনের ভিত্তিতেই তফসিল ঘোষণা হয়েছে, এখন তো চেঞ্জ করার কিছু নেই। ভবিষ্যতের নির্বাচনের জন্য আমাদেরকে এগুলো পুনর্বিবেচনা করতে হবে যে স্বতন্ত্র প্রার্থী মানেই যে খারাপ ইন্টেনশন নিয়ে নির্বাচন করে তা না। আমি তো মনে করি যে আমাদের কুমিল্লার যে সদরের যে আসন, সেখানে আমি মনে করি যিনি প্রস্তুতি নিয়েছিলেন নির্বাচনের জন্য, তিনি নমিনেশন পান নাই। তো তিনি কি করবেন? তিনি এখন, তার তো কর্মী বাহিনী আছে, তাদের চাপ আছে, তিনি স্বতন্ত্র নির্বাচন করতে সেখানে গিয়েছেন
এখন আপনি যদি তাকে বার দিয়ে এই যে মানুষের যে ট্রাস্ট, এই ট্রাস্টকে আপনি বার দিয়ে যদি সরিয়ে দেন, সেটা কিন্তু হয় না। আবার অনেকে আছে যে কোনো রাজনৈতিক দলের সাথে সে সম্পৃক্ত হতে পারছে না, নানা কারণে, আদর্শের কারণে, কালো টাকার কারণে, পেশি শক্তির কারণে। সে যদি মনে করে যে আমি আমার এলাকার সেবা করব, আমি স্বতন্ত্র প্রার্থী হব, তাকে তো সুযোগ দিতে হবে আমাদেরকে। সেই বিষয়গুলো একটু বিবেচনা আমি মনে করি এগুলো সহজ করতে হবে, সহজ করার সময় এখন এসেছে। আমার মনে হয় যে এটা বিবেচনা করতে হবে। সালাউদ্দিন চৌধুরী, বেগম খালেদা জিয়া উনি তো চলে যাওয়ার, ওনার তো 3টি আসনে মনোনয়ন নেওয়া হয়েছিল, উনি চলে যাওয়ার পর সেগুলো বাতিল করা হয়েছে এবং ওনার জায়গায় বিএনপির যারা আরেকজন করে নেওয়া ছিল তারা এখন মনোনয়ন পেয়েছেন এবং বৈধতাও পেয়েছেন অনেকেই। এই যে তারেক রহমান এখন যেভাবে কাজ করছেন, যেভাবে দলকে নেতৃত্ব দেবেন, যেহেতু তার মা এখন নেই, আপনি যেহেতু বিএনপির সঙ্গে আপনার একটা ভালো সম্পর্ক আছে, আমি সেই জন্য জানতে চাচ্ছি যে বেগম খালেদা জিয়া যেভাবে দলকে পরিচালিত করেছে, তারেক রহমান কি একইভাবে বা তার চেয়ে আরও ভালোভাবে দলকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অ্যাবিলিটি রাখেন কিনা? আপনার কাছে কি মনে হয় এটা? ধন্যবাদ। আমি 25 তারিখে দেশে আসার পরে কিন্তু আমরা তাকে আরও ভালোভাবে কাছ থেকে দেখছি। জি, আমি আশাবাদী। একটা জিনিস মনে রাখতে হবে যে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে তিনি, এবং জেনেটিক্যালি হি ইজ ভেরি ক্যাপেবল ম্যান। আমি যদি নেতৃত্বের কথা বলি, আমি ছোট্ট একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি, যদি আমি রাজনীতিবিদ না বা রাজনীতি করি না, যেহেতু তারেক রহমানের সাথে আমার একটা ব্যক্তিগত জানাশোনা আছে অনেক বছর ধরে। উনি যখন 1/11-এর সময়, মানে নেতৃত্বের গুণাবলীর কথা বলছি, যে নেতৃত্বের গুণাবলীর মধ্যে অন্যতম প্রধান হলো যে নেতা তার শিষ্যদেরকে বা তার ফলোয়ারদেরকে বিপদে ফেলবে না, বরঞ্চ নিজে বিপদকে নিজের ঘাড়ে তুলে নেবে, যেটা খুব রেয়ার কোয়ালিটি আমাদের নেতা নেত্রীদের মধ্যে দেখি না আমরা। আর তারেক রহমান একটা উদাহরণ বলি, 1/11 সরকারের সময় আমি তখন চাকুরিরত, আমি তখন বিমান বাহিনীতে চাকরি করছি এবং খুব সেন্সিটিভ একটা অ্যাপয়েন্টমেন্টে কাজ করছি, ঠিক আছে? তো ওই সময় তারেক রহমান সাহেবের সাথে আমার মাঝে মাঝে টেলিফোনে কথা হতো। আমার দুইজন ঘনিষ্ঠ লোক জানতে পারছে যে আমি কথা বলে ওরা খুব ভয় পেয়ে গেছে। তা আমি বললাম যে ভয়ের কী আছে, তারেক রহমান সাহেব তো কোনো অপরাধে দণ্ডিত অপরাধী না, উনি আমার ব্যক্তিগত পরিচিত, আমি কথা বলবোই, আই ডোন্ট কেয়ার আমার কী হবে না হবে। লাস্ট যখন ওনার সাথে আমার কথা হয়, এটা 2007-এর ফেব্রুয়ারি 26-27 তারিখের দিকে ঘটনা, যতটুকু মনে পড়ে, মানে উনি গ্রেফতার হওয়ার আগে। তো উনি আমাকে জানতে চাচ্ছিলেন অনেক কথা, তো টেলিফোনে কথা বলাটা তখন ছিল খুবই সিরিয়াস একটা ব্যাপার। তা আমি বললাম যে আমি সামনাসামনি এসে কথা বলবো, ঠিক আছে? বললেন না না না, আপনি আসবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। চিন্তা করেন 1/11-এ সারা বাংলাদেশে যদি সবচেয়ে বিপদের মুখে কেউ থেকে থাকতেন তারেক রহমান সাহেব নিজে, উনি নিজের বিপদের কথা চিন্তা না করে উনি আমার নিরাপত্তার কথা চিন্তা করে আমাকে নিষেধ করেছে যে না, আসার দরকার নেই, উইল টক ওভার ফোন। আনফর্চুনেটলি এর কদিন পরেই উনি গ্রেফতার হলেন, তারপরে নির্যাতিত হলেন, চলে গেলেন। তো যেটা বলছিলাম, এই যে নেতৃত্বের গুণ, তখন কিন্তু ওনার বলা উচিত ছিল, বা অন্য কেউ হলে বলতে, হ্যাঁ ভাই আসেন, কী খবর বলেন, কিন্তু উনি আমার চাকরির কথা চিন্তা করেছেন, আমার নিরাপত্তার কথা চিন্তা করেছেন। এটা আমি কখনো ভুলবো না। আমি রাজনীতি করি না, আমি রাজনীতির সাথে জড়িত না, বাট যেটা বাস্তব ঘটনা, আমার সাথে তার যে কথাবার্তাগুলো হয়েছে, আমি সেটা সবাইকে একটু জানালাম যে এই নেতৃত্বের গুণাবলী যাদের আছে, আমি নিশ্চিত, আর বাই দিস টাইম তো অনেক বছর গেছে, পরিস্থিতি পাল্টেছে, ওনার তো কথাবার্তা আপনি দেখছেন যে বয়সল, তার অনেক পরিপক্কতা আসে, অভিজ্ঞতা হয়েছে ওনার। আমি আশাবাদী উনি ছাড়া তার এই মুহূর্তে বিকল্প নেই। সময় আসলে একদমই শেষ। ডক্টর ইমরান আনসারী, উইং কমান্ডার অবসরপ্রাপ্ত এম সালাউদ্দিন চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আমাদের আজকের এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অন্য কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।